তো নমস্কার বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব বাংলা প্যাডাগজি। তো সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। তো এই চ্যানেলে আমরা মাঝে মধ্যে ক্লাস দিয়ে থাকি এবং আমরা সহজ গুরু চ্যানেলে প্রতিনিয়ত ক্লাস করি, আপনারা জানেন। তো আজকে আমরা সৃজন গুরুজি ইউটিউব চ্যানেলে আরেকটা ক্লাস প্রোভাইড করছি, এটা হচ্ছে বাংলা প্যাডাগজি। তো সিটেট রিলেটেড প্রত্যেকটা ক্লাস আপনারা আমাদের প্রিভিয়াস অনেকগুলা ক্লাস আমাদের এই সৃজন গুরুজি চ্যানেল যেটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে অনেকগুলা ক্লাস দেওয়া আছে, প্রিভিয়াস ক্লাস আপনারা প্লেলিস্ট অনুযায়ী সবগুলা ক্লাস দেখতে পারেন। তো চলুন দেরি না করে আজকে আমরা মূল ক্লাসে চলে যাই। বেশ কিছু প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলো আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, এবারে আমরা বাংলা প্যাডাগজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখব। তো চলুন দেরি না করে আমরা মূল প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন আপনারা দেখব, শ্রেণী বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বা ডাইভার্স ক্লাসরুম। তো ডাইভার্স ক্লাসরুম কথাটির অর্থ কি? ঠিক আছে, তো একই বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, মাঝারি বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র, নাকি কম বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হবে? দেখুন, বাংলা প্যাডাগজির যে আমাদের টপিক আছে, তো প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাসটা কিন্তু আমরা এবার দিতে চলেছি আপনাদের। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কি স্যার? পৃথক বুদ্ধিসম্পন্ন বিভিন্ন সমস্ত ছাত্র। শুধুমাত্র পৃথক বুদ্ধিসম্পন্ন হলেও ঠিক হবে না, কারণ এখানে বুদ্ধিসম্পন্ন দিয়েছে, যার কারণে কারেক্ট আনসার হবে মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আগত সমস্ত ধরনের শিক্ষার্থীকে, কেউ ধনী, কেউ গরিব, কেউ বেশি বুদ্ধি, কেউ কম বুদ্ধি, বা কেউ সামাজিক পরিস্থিতি ভালো, কেউ সামাজিক পরিস্থিতি কম, বা কেউ শারীরিকভাবে দেখতে একটু অক্ষম, বা কেউ একটু বেশি সক্ষম, কেউ একটু মাঝারি, সব এই যে সব ধরনের ছাত্রদের নিয়ে আমরা যে শ্রেণীকক্ষ আমাদের থাকে, ক্লাসরুম থাকে, এটাকে আমরা ডাইভার্স ক্লাসরুম বা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলে থাকি। আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট বক্সে দিয়ে যান, তাহলে আপনাদেরও মানে যে কোয়ালিটিটা বৃদ্ধি পাবে। একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে না, এটি কি ধরনের অসঙ্গতি? প্রকাশমূলক অসঙ্গতি, গ্রহণমূলক অসঙ্গতি, একসঙ্গে প্রকাশ এবং গ্রহণমূলক অসঙ্গতি, না ভাষা ব্যবহারের ভুল? তো কোয়েশ্চন নাম্বার 2 কি হবে দেখি, আপনারা তাড়াতাড়ি কারেক্ট আনসার আমাদের জানান। একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও, একটা প্রশ্নের উত্তর জানে কিন্তু সে উত্তরটা দিতে পারছে না বা উত্তরটা বলতে পারছে না, তো তার মানে সে উত্তরটা বলতে পারছে না। তো বলতে যখন পারছি না, তো কথা বলে আমরা কি করি স্যার? কথা বলার মাধ্যমে আমরা কোনো কিছুকে প্রকাশ করি। তো এই ক্ষেত্রে সে বলতে পারছে না, তার মানে প্রকাশ করতে পারছে না। দ্যাট ইজ ওয়াই প্রকাশমূলক অসঙ্গতি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 3, পিছিয়ে পড়া ছাত্রদের ব্যাপারে শিক্ষক কি চিন্তা করবেন? পিছিয়ে পড়া ছাত্রদের ব্যাপারে একজন শিক্ষক তিনি কি চিন্তা করবেন? পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করবেন। তিনি পিছিয়ে পড়ার কারণ তিনি কি করতে পারেন? অনুসন্ধান করেন। অভিভাবককে তিনি ডেকে পাঠাতে পারেন, সংশ্লিষ্ট ছাত্রকে তিনি শাস্তি দেবেন, স্কুল কর্তৃপক্ষকে অবহিত করবেন। কোনো ছাত্র যদি আমার পিছিয়ে পড়া বলতে পড়াশোনার ক্ষেত্রে যদি পিছিয়ে পড়ে থাকে, একাডেমিক ক্ষেত্রে বা কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে একজন শিক্ষক কি করা উচিত? একজন শিক্ষকের প্রথমত একজন ছাত্রকে আমরা কখনো শাস্তি দিতে পারি না। শাস্তি দেওয়াটা হচ্ছে, সেটা শারীরিক হোক মানসিক হোক, পানিশমেন্ট দেওয়াটা আমাদের হচ্ছে নেগেটিভ টার্ম। আমরা কখনো একজন ছাত্রকে আমরা কি করতে পারি না স্যার? পানিশমেন্ট দিতে পারি না। স্কুল কর্তৃপক্ষকে অবহিত করে কোনো লাভ নেই, অভিভাবককে ডাকে কোনো লাভ নেই। আমরা কি করব? পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করব, যে ছাত্রটা কেন পিছিয়ে পড়েছে এবং কেন পিছিয়ে পড়েছে, এটা যদি আমরা বের করতে পারি, তাহলে পরবর্তী সময়ে আমরা অবশ্যই কি করতে পারি স্যার? পরবর্তী সময়ে আমরা তার এই যে সমস্যা কি হয়েছে তার সমাধান আমরা অবশ্যই করতে পারি। তো কারেক্ট আনসার অপশন নাম্বার এ। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে একজন শিক্ষক কি করতে পারেন? বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে একজন শিক্ষক কি করবেন? যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি গুরুত্ব দেবেন। যাদের ভাষাগত অসুবিধা রয়েছে আমরা তাদের বেশি গুরুত্ব দেব। যারা উন্নত মেধা সম্পন্ন তাদের কম গুরুত্ব দেব। শিক্ষক নিজের মতো করে শিক্ষণ চালাবেন, না সবাইকে সমান গুরুত্ব দেবেন? এক্ষেত্রে কারেক্ট আনসার কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 4 দেখুন, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ হোক বা ইনক্লুসিভ এডুকেশন হোক, ইনক্লুসিভ এডুকেশন যাই হোক না কেন, আমাদের এজ এ টিচার হিসাবে, এজ এ শিক্ষক হিসাবে আমাকে কি করতে হবে? সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। কেউকে বেশি কেউকে কম আমরা দিতে পারি না, প্রত্যেককে সমান সুবিধা আমাদের দিতে হয়। তো কোয়েশ্চেন নাম্বার 5, গ্রহণমূলক অসঙ্গতির অপর নাম কি? গ্রহণমূলক অসঙ্গতি অর্থাৎ রিসিপটিভ ডিসঅর্ডার যাকে বলতে পারে, রিসিভ করতে পারে না তার সমস্যা। তো এই ধরনের সমস্যার আরেকটা নাম আছে, এই আরেকটা নাম আমরা কি বলতে পারি? এটাকে বলে রাখবেন
বোধমূলক অসঙ্গতি। কারেক্ট আনসারটা কি হচ্ছে যে বোধমূলক অসঙ্গতি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। অ্যাফাজিয়া হলো, এবার কারেক্ট আনসার স্যার অ্যাফাজিয়া মানে কি? ভাষা অনুধাবনে অক্ষমতা, পঠন লিখন নাকি গণিত সম্পর্কে আপনাদের সমস্যা। কোয়েশ্চেন নাম্বার 6 অ্যাফাজিয়া। এই ক্ষেত্রে আমরা জানিয়ে রাখি যদি পঠন সংক্রান্ত যদি সমস্যা হয়, পঠন মানে রিডিং, যদি রিডিং সংক্রান্ত সমস্যা হয় মনে রাখবেন ডিসলেক্সিয়া, এটা কারেক্ট আনসার হয়ে যাবে ডিসলেক্সিয়া। যদি লিখন সংক্রান্ত সমস্যা হয় তাহলে মনে রাখবেন এটা কারেক্ট আনসার হবে ডিসগ্রাফিয়া। কি হবে স্যার? লিখন সংক্রান্ত সমস্যা হলে হবে ডিসগ্রাফিয়া। আর গণিত সংক্রান্ত যদি সমস্যা হয় তাহলে মনে রাখবেন এটা হবে কি স্যার? ডিসক্যালকুলিয়া। কারেক্ট আনসার এখানে আমাদের কি হবে? ডিসক্যালকুলিয়া হয়ে যাবে। তো যেহেতু রিডিং ডিসঅর্ডার মানে হচ্ছে ডিসলেক্সিয়া মানে পঠন, লিখন যদি ডিসগ্রাফিয়া হয়, গণিত যদি ডিসক্যালকুলিয়া হয়, তাহলে ভাষা অনুধাবনে যদি অক্ষমতা হয় তো এটা কারেক্ট আনসার হবে অ্যাফাজিয়া। ঠিক আছে, এটা হচ্ছে শিখন অক্ষমতার একটা পার্ট। এগুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, মনে রাখবেন। শিক্ষক মহাশয় পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে তিনি কি করবেন? একজন ছাত্র যদি পিছিয়ে পড়ে তো এজ এ টিচার কি করবেন? শিক্ষক মহাশয় পিছিয়ে পড়া ছাত্রদের জন্য কি করবেন? এগিয়ে নিয়ে যাবেন, চুপচাপ থাকবেন, কিছুই ভাববেন না, আর যেমন আছে তেমন থাকুক এই নীতি মেনে চলবেন। কারেক্ট আনসার কি হবে? একজন শিক্ষকের উচিত যে প্রত্যেকটা শিশুকে সমানভাবে তিনি যেন ট্রিটমেন্ট করতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা শিশু যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারে, ভাগিদারি হতে পারে, এবং কেউ যদি পিছিয়ে পড়ে তাকে কি করতে হবে? এগিয়ে নিয়ে যেতে হবে, সে যেন ওই জায়গাতে থেমে না থাকে, কিছুটা উপরের দিকে যেতে পারে। ক্লিয়ার স্যার? ডিসলেক্সিয়া এক ধরনের। ডিসলেক্সিয়া কি স্যার? এইমাত্র আমরা বললাম ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া হচ্ছে একটা রিডিং ডিসঅর্ডার, মনে রাখবেন ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং ডিসঅর্ডার। মানে কি স্যার? মানে পঠন অক্ষমতা। পঠন অক্ষমতা, এই যে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয়, এগুলা হচ্ছে এক একটা শিখন অক্ষমতা, লার্নিং ডিসেবিলিটিস। কোয়েশ্চন নাম্বার 8 অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 9 কিভাবে শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল লাভ করতে পারবে? কোয়েশ্চন নাম্বার 9 কি হতে পারে? কিভাবে শিক্ষার্থীরা প্রত্যাশিত ফল লাভ করতে পারবে, অর্থাৎ আমরা যে ফলের আশা করি এই ফলটা তারা প্রত্যাশিত ফল কিভাবে তারা আশা করতে পারে? অধিক মাত্রায় যদি শাস্তি দেই তাহলে 1 নম্বরে শাস্তি দেবো না, এটা কাটলাম। এতদিন একদিন অনেকক্ষণ পড়িয়ে অভিভাবককে অবহিত করিয়ে না, ক্রমাগত একদিন অনেক বেশি পড়ালাম তাতে হলো না, অভিভাবককে দিয়ে কিছু হয় না, ক্রমাগত অনুশীলন করতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন আমাদের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এই যে আমরা যে পরীক্ষা দিচ্ছি, আপনারা যে আপকামিং এক্সাম দিতে চলেছেন, আমরা যে বারবার বলি আপনারা যে আপকামিং এক্সাম দিতে চলেছেন, গুরুত্বপূর্ণ এক্সাম হতে চলেছে আপনাদের, তো এই এক্সামের জন্য আপনারা কি করবেন? আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসটা কি একদিন আপনি সারাদিন পড়ে নিলেন আর বাকি 1 মাস পড়লেন না, তাতে কি হবে স্যার? না, প্রত্যেক দিন আপনাকে একটু 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 করে আপনাকে অনুশীলন নিতে হবে। তার জন্য আমরা প্রত্যেক দিন ক্লাস দিচ্ছি, আমাদের অ্যাপে প্রত্যেক দিন ক্লাস হচ্ছে। আপনারা জানেন যে যারা আপনারা এখনো আমাদের কোর্সে জয়েন হন নাই তারা এখনই সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে আমাদের কোর্সে অ্যাড হয়ে যান। প্রত্যেক দিন নতুন নতুন ক্লাস, এক একটা ছোট ছোট ক্লাস আমরা আপলোড করছি, এই যে ম্যারাথন বেসিসে আমাদের ক্লাস হচ্ছে। তো প্রত্যেক দিন আমরা কিছুটা ক্লাস দিচ্ছি আপনাদের, যাতে করে আপনাদের মধ্যে বোরিং না আসে, সমস্যা না হয়, এবং প্রত্যেকদিন একটু একটু পড়লে যাতে করে আমরা কোর্সটা কভার করে নিতে পারি। অলরেডি মোটামুটি কোর্স কমপ্লিটের পথে আমরা যাচ্ছি। তারপরেও যারা এখন জয়েন হবেন তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখতে পাবেন, আগের নোটসগুলো এজ এ রেকর্ডেড ফর্ম হিসেবে সবগুলো থাকবে, কোনো কিছু আপনার ছুটবে না বা লস হবে না। তার জন্য প্রত্যেকদিন পরিবেশন করতে হবে। শিক্ষকের পরিবেশন ভঙ্গি হবে, একজন শিক্ষক যে পরিবেশন করবেন ক্লাসরুমে যেভাবে পাঠ্য পরিবেশন করবেন, এই ক্ষেত্রে তার ভঙ্গিটা কি হতে হবে? সহজ সরল, জটিল মিল, মধ্যম মাত্রার, না দায়সারা ভাবে? দায়সারা মানে মোটামুটি ক্লাসটা করে নিলাম, রক্ষা পেলাম, এটা হচ্ছে দায়সারা। তো আমরা কি এইভাবে কাজ করি? আমি যে আপনাদের ক্লাস করি আমার কি উদ্দেশ্য যে কোনো মতে ক্লাসটা যদি শেষ করি তাহলে রক্ষা পেলাম? না ভাই, আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সহজ সরল ভাষায় যেন আমি বুঝিয়ে দিতে পারি, যাতে আপনারা প্রত্যেকটা টপিক খুব ভালো করে বুঝতে পারেন, এবং পরীক্ষায় প্রশ্ন আসলে যাতে আপনাদের ভুল না হয়, সমস্যা না হয়, এই ধরনের প্রচেষ্টা আমরা রাখি। সুতরাং একজন শিক্ষকের পরিবেশন ভঙ্গি হওয়া উচিত সহজ এবং সরল।
কোয়েশ্চন নাম্বার 11, ডিসক্যালকুলিয়া। এই দেখুন, আমি একটু আগে বললাম যে ডিসক্যালকুলিয়া এক প্রকারের শিখন অক্ষমতা যা প্রকাশ করে। কিভাবে কারেক্ট আনসার? সবাই তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান কোয়েশ্চন নাম্বার 11 কি হবে। আমি বলছি না ভাই, আমি বলছি না, আপনারা সবাই বলুন কারেক্ট আনসার কি হবে কোয়েশ্চন নাম্বার 11। কারণ আমি জাস্ট একটু আগে আমি আপনাদের বলে দিয়েছি যে ডিসক্যালকুলিয়া মানে কি। কি হবে কারেক্ট আনসার? পড়া বা পঠন, পঠন সংক্রান্ত সমস্যা হলে স্যার কি হয়? ডিসলেক্সিয়া। দেখুন একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। লিখন মানে হচ্ছে কি স্যার? ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়া। গণিত বা অঙ্ক সংক্রান্ত যদি সমস্যা হয় তাহলে গণিত আমরা কি দিয়ে করি স্যার? ক্যালকুলেটর দিয়ে করি। সুতরাং ক্যালকুলেটর থেকে কারেক্ট আনসার হবে ক্যালকুলিয়া। আবার ভাষা বোঝার যদি সমস্যা হয় তাহলে এটা কারেক্ট আনসার হবে অ্যাফাজিয়া। তো প্রশ্ন বলেছে ডিসক্যালকুলিয়া, তো এখানে ডিসক্যালকুলিয়া গণিত বা অঙ্ক সংক্রান্ত সমস্যা। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বহুত বুড়িয়া যারা কমেন্ট বক্সে কারেক্ট আনসার দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারেক্ট আনসার দেওয়ার জন্য। এই ধরনের প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস আপনারা পেয়ে যাবেন, আপনারা দেখতে থাকুন। কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় স্যার তাহলে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া মুশকিল। তো কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করুন। কোনো একটি বিষয় সংক্রান্ত আলোচনা গ্রহণের ক্ষমতা বিভিন্ন শিক্ষার্থীর ভিন্ন, এর কারণ কি? যেমন ধরুন আমি একটা টপিক নিয়ে আলোচনা করলাম, একটা টপিক নিয়ে যদি আমি এবার আলোচনা করি, আপনারা সবাই কিন্তু সমান বুঝবেন না। কেউ একটু কম বুঝবেন বা কেউ একটু বেশি বুঝবেন, তাই না? কেউ একটু ভালো করে বুঝবেন বা কেউ একটু কম বুঝবেন, সবাই সমানভাবে নাও বুঝতে পারেন। তো এই যে সমস্যা, কোনো একটা বিষয় সংক্রান্ত আলোচনা যে গ্রহণের ক্ষমতা অর্থাৎ রিসিভ করার যেটা ক্ষমতা, এটা শিক্ষার্থী অনুযায়ী ভিন্ন, অর্থাৎ বিভিন্ন শিক্ষার্থীর ভিন্ন রয়েছে। এটার কারণ হচ্ছে ব্যক্তিগত বৈষম্য, চিন্তাধারার পার্থক্য, বয়সের পার্থক্য না, ধারণার পার্থক্য। কোয়েশ্চন নাম্বার 12, এটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তিগত পার্থক্য। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, আজকে আমি আছি, আমার মতো কিন্তু আর অন্য কোনো ব্যক্তি নেই। আপনি আছেন, আপনার মতো কিন্তু আর কোনো ব্যক্তি নেই। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নিজের মতো করে চিন্তা ভাবনা করে, নিজের মতো করে তার শারীরিক চিন্তা, মানসিক চিন্তা বা নিজের সবকিছু আলাদা ভাই। একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির কোনো তুলনাই হতে পারে না। তাই মানুষ হচ্ছে ব্যক্তিগতভাবে আলাদা, ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে প্রত্যেক ব্যক্তির। যার কারণে কি হয় স্যার? যার কারণে প্রত্যেক শিশুর যে গ্রহণ ক্ষমতা সেটা কি হয়? ভিন্ন হয়। কেউ একটু বেশি বুঝে, কেউ একটু কম বুঝে। ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষক কি করবেন? যদি কোনো ছাত্রের ভাষার অসঙ্গতি থাকে, তো ভাষার অসঙ্গতি থাকা শিক্ষার্থীকে আমরা কোনো প্রশ্নের উত্তর যদি আমরা দেওয়ার জন্য আমরা একজন শিক্ষক কি করবেন? নির্দিষ্ট সময় দেবেন না বেশি সময় দিয়ে দেবেন, অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার কথা বলবেন। অল্প সময়ের মধ্যে উত্তর দিতে না পারলে শিক্ষক বলে দেবেন। কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 13, যাদের ভাষাগত সমস্যা রয়েছে তো তাদেরকে কি করতে হবে? আমাদের অপরচুনিটি দিতে হবে। আর অপরচুনিটি কখনই হবে? যখন আমরা তাকে একটু নির্দিষ্ট সময় থেকে একটু বেশি সময় দেবো। যে ঠিক আছে, তুমি পারছো না, আর তুমি একটু চেষ্টা করো, তুমি একটু চেষ্টা করো, একটু দেখো তো পারো কিনা পারো না, তুমি একটু চেষ্টা করো। এইভাবে তাকে একটু তুলনামূলকভাবে তাকে একটু বেশি সময় আমাদের দিতে হবে। যদি বেশি সময় দিই তাহলে সে অবশ্যই তার মতো করে চিন্তা ভাবনা করে সে আমাদের কারেক্ট আনসার অবশ্যই দিতে পারবে। এদের মধ্যে কোনটি গ্রহণমূলক অসঙ্গতি? গ্রহণমূলক অসঙ্গতি। গ্রহণমূলক মানে রিসেপটিভ ডিসঅর্ডার। আমি গতকালকে বলেছিলাম রিসেপটিভ কি বা এক্সপ্রেসিভ কি, প্রোডাক্টিভ কি, আমি গত ক্লাসে আপনাদের পুরো ডিটেলস বলেছি। যারা দেখেছেন তো ভেরি গুড। শিক্ষার্থীর গল্প বলা বা লেখার ক্ষেত্রে অসুবিধা, বলা বা লেখার ক্ষেত্রে অসঙ্গতি। আচ্ছা, জটিল বাক্য বুঝতে না পারা, কথা বেশি না বলা তবে যা বলা হয় তা বুঝতে পারা, সঠিক শব্দ ব্যবহার করার জন্য হাঁকফাঁক করা। কোয়েশ্চন নাম্বার 14, এখানে গ্রহণ মানে আমাদের গ্রহণমূলক দক্ষতা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে রিডিং, অর্থাৎ পড়ে আমরা যদি কোনো কিছু না বুঝি তাহলে সেটা হবে গ্রহণমূলক অসঙ্গতি। আর যদি আবার শুনে বা লিসেনিং, LISTENING, লিসেনিং, ঠিক আছে।
এই লিসেনিং এর অর্থাৎ শ্রবণের মাধ্যমে বা পঠনের মাধ্যমে যদি কোনো সমস্যা হয় তাহলে এটাকে বলা হয় গ্রহণমূলক অসঙ্গতি বা রিসেপটিভ। শিক্ষার্থীর গল্প বলতে অসুবিধা, বলতে মানে কি স্যার স্পিকিং, তো স্পিকিং যদি হয় বা রাইটিং যদি হয়, তো স্পিকিং এবং রাইটিং আমাদের গ্রহণমূলকে পড়ছে না, এটা আমাদের প্রোডাক্টিভ বা এক্সপ্রেসিভে পড়ছে, এটা কারেক্ট আনসার নয়। জটিল বাক্য বুঝতে না পারা, ইয়েস স্যার আন্ডারস্ট্যান্ডিং, সে বুঝতে পারছে না, তার মানে সে পড়ে অথবা শুনে সে কি করতে পারছে না, বুঝতে পারছে না। কখনোই বুঝবে, হয়তো সে পড়ে বুঝবে, নতুবা লিখে তো আর বুঝবে না, বুঝবে তারপর না লিখবে, না বুঝে কি লিখে দেবে, তো এখানে লিখনের কোনো কথাই আসছে না। তো এখানে হয়তো পড়ে জিনিসটা বুঝতে পারছে না বা শুনে জিনিসটা বুঝতে পারছে না, তো আলটিমেটলি গ্রহণমূলক অসঙ্গতি এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। তারপর আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষক কি ব্যবস্থা নেবেন? বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী যাদের স্পেশাল নিড রয়েছে তাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষক কি ব্যবস্থা নেবেন? তিনি ওইসব বিষয় এড়িয়ে যাবেন শিক্ষার্থীদের, বিশেষ বিদ্যালয়ে নির্দেশ করে দেবেন, এর জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি অবলম্বন করবেন, এদের প্রতি শুধু সহানুভূতি দেখাবেন। কোয়েশ্চেন নাম্বার 15 কি হবে ভাই কারেক্ট আনসার? কি হবে কারেক্ট আনসার তাড়াতাড়ি বলুন। আমরা কখনো এড়িয়ে যাই না, কি স্যার? আমরা কখনো এড়িয়ে যাই না, ঠিক আছে। আর বিশেষ বিদ্যালয় বলে কোনো কিছু হয় না, আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বলেছে যে এই সমস্ত ধরনের শিক্ষার্থীকে একই জায়গায় আমাদের ট্রিটমেন্ট করাতে হবে, বিশেষ বিদ্যালয় নয়। আর শুধু সহানুভূতি দেখালে কাজ চলবে না, তো এখানে শুধু আছে, তার মানে এটাও কারেক্ট আনসার হবে না, তো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। এদের জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে করে তারা জিনিসটাকে বুঝতে পারে, তারা যে করে জিনিসটা বুঝতে পারে, এইভাবেই তাদেরকে শিক্ষণ আমাদের দিতে হবে। তো সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে আমাদের কি হয়ে গেল স্যার? এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। তারপর দেখুন ডিসগ্রাফিয়া, বলতে বলতে চলে আসলো ডিসগ্রাফিয়া। তো ডিসগ্রাফিয়া এক প্রকার শিক্ষণ অক্ষমতা যা প্রকাশ করে, এটা তো আপনারা ভাই বায়াতটা খেলে এতক্ষণ আপনারা ক্লাস করছেন, তার মানে ডিসগ্রাফিয়া আপনাদের পেটের মধ্যে চলে গেছে। ভাই পেটের মধ্যে গেছে কিনা না বলুন, ডিসগ্রাফিয়া ভাই আমি 100% গ্যারান্টি ডিসগ্রাফিয়া আপনাদের পেটের মধ্যে চলে গেছে। তো ডিসগ্রাফিয়া, গ্রাফ পেপারে আমরা কি করি স্যার? লেখালেখি করি। তো ডিসগ্রাফিয়া মানে কি স্যার? লিখন সংক্রান্ত সমস্যা যদি হয় তাহলে আমরা কি বলি? ডিসগ্রাফিয়া বলি। সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন, যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি। কোয়েশ্চন নাম্বার 17, ভাষার অসুবিধার সঙ্গে যুক্ত একটি অসুবিধা হলো, ভাষার অসুবিধা রয়েছে, তো সেই ভাষার অসুবিধার সঙ্গে সমস্যাযুক্ত একটা সমস্যা কি, এটা অসুবিধা কি? হতাশায় ভোগা, বেশি কথা না বলা, মানসিক ভারসাম্যহীনতা, না কোনোটি নয়। কোয়েশ্চন নাম্বার 17, ভাষার অসুবিধা। ভাষার অসুবিধা মানে কি? সে ভাষা প্রকাশ করতে পারছে না, তার মানে সে বেশি কথা বলতে পারছে না, কথা বলে সে শব্দ ভান্ডারগুলো খুঁজে পাচ্ছে না, শব্দ ভান্ডারগুলো করছে না মানে কি? তার ভাষার বিকাশ নাই, তো ভাষার ক্ষেত্রে তার অসুবিধা হচ্ছে, তার মানে এখানে সে বেশি কথা না বলা, এটা হবে এই ক্ষেত্রে আমাদের কি স্যার? কারেক্ট আনসার। ক্লিয়ার? ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন, এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি, কারণ প্রত্যেকদিন আমরা এই ধরনের ক্লাস দিই। এবং আরও যদি অতিরিক্ত বিশেষ ক্লাস, বিশেষ পিডিএফ বা বিশেষ মক টেস্ট পেতে চান তাহলে আপনারা প্লে স্টোর থেকে সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে আমাদের কোর্সে জয়েন হতে পারেন, ঠিক আছে? বিস্তারিত আপনারা সহজ গুরু অ্যাপে পেয়ে যাবেন। তো এবার আমরা দেখে নেব তার পরবর্তী কি প্রশ্ন রয়েছে স্যার। পরবর্তী প্রশ্নটা আমরা একবার দেখে নেই যে তার পরবর্তীতে আমাদের কি প্রশ্ন রয়েছে। আরে ভাই রুক যা, রুক জানা, रुक जाना, अरे भाई कहाँ चला गया ये? अभी आया है बंदा। क्वेश्चन नंबर 18, নিচের কোনটি প্রকাশমূলক অসঙ্গতির উদাহরণ? আমরা একটু আগে দেখি স্যার, একটু আগে আমরা গ্রহণমূলক অসঙ্গতির কথা বলেছিলাম, এবার আমরা প্রকাশমূলক অসঙ্গতি মানে প্রকাশ করতে পারছে না, ঠিক আছে না? প্রকাশ করতে পারছে না। 18, প্রকাশ। জটিল বাক্য বুঝতে পারছে না, তার মানে এখানে তার রিসিভের ক্ষেত্রে সমস্যা আছে।
যা বলা হয় তা বুঝতে পারে, মানে রিসিপটিভ স্কিলটা তার ভালো হচ্ছে, এটা রিসিভের কথা। কোনো বাক্যের শব্দগুলির অর্থ বুঝতে না পারা, অর্থ বুঝতে পারছে না, তার মানে তার এখানে রিসিপটিভ ডিসঅর্ডার। কিন্তু এখানে সে বলতে পারছে না বা লিখতে পারছে না, লেখার ক্ষেত্রে অসুবিধা বা বলার ক্ষেত্রে অসুবিধা। তো স্পিকিং এবং রাইটিং যদি হয় তাহলে এটা হবে প্রকাশমূলক অসঙ্গতি। আর রিডিং এবং লিসেনিং যদি হয় তাহলে এটা হবে গ্রহণমূলক অসঙ্গতি বা রিসিপটিভ স্কিল। এটা আমাদের মনে রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 19, কোনটি শিক্ষণ অক্ষমতার কারণে হয় না? শিক্ষণ অক্ষমতার কারণে কোনটি হয় না? মস্তিষ্কের কার্যকারিতার ত্রুটি, গৃহ পরিবেশগত কারণ, শিক্ষাগত কারণ, নাকি সামাজিক কারণ? কোয়েশ্চেন নাম্বার 19 কি হবে কারেক্ট আনসার? আপনারা সবাই তাড়াতাড়ি জানিয়ে দিন 19 কি হতে পারে। মস্তিষ্কের কিছুটা শিক্ষণ অক্ষমতা হতে পারে, গৃহ পরিবেশগত কারণ হতে পারে, শিক্ষাগত কারণ হতে পারে, কিন্তু সামাজিক কারণ কিন্তু কখনো শিক্ষণ অক্ষমতার কারণ হতে পারে না। সুতরাং অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোনটি শিক্ষণ অক্ষমদের বৈশিষ্ট্য নয় বা শিক্ষণ অক্ষমতার বৈশিষ্ট্য নয় বলেছে? যাদের শিক্ষণ অক্ষমতা রয়েছে তারা কি ধরনের হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 20, বুদ্ধি বা সাধারণ ক্ষমতার দিক থেকে এরা স্বাভাবিকের চেয়ে কিছু কম হতে পারে, এদের চিন্তা ভাবনা ক্ষমতা কম থাকে, তারপর অধিকাংশ ক্ষেত্রে এরা অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে, নাকি এরা অস্থির চিত্ত হয়? কি হতে পারে কারেক্ট আনসার? নিচের কোনটি শিক্ষণ অক্ষমতার বৈশিষ্ট্য নয়? তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি। অধিকাংশ ক্ষেত্রে এরা অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখে, এটা শিক্ষণ অক্ষমতার বৈশিষ্ট্য নয়, কারণ যাদের শিক্ষণ অক্ষমতা রয়েছে তারা অস্থির চিত্ত হবে, চিন্তা করা তাদের ক্ষমতা কম হবে, এবং তারা সাধারণ ক্ষমতার থেকে তারা স্বাভাবিকের থেকে তাদের বুদ্ধিটা কিছুটা কম হতে পারে। এটা হচ্ছে শিক্ষণ অক্ষমতার কারণ। কিন্তু অন্তর্দৃষ্টির মাধ্যমে তারা অনেক ক্ষেত্রে শিখে নেয়, এটা শিক্ষণ অক্ষমতার ক্ষেত্রে আমরা পাইনি কখনো কনসেপ্টের ক্ষেত্রে। মানসিক প্রতিবন্ধী বলতে কি বোঝায়? মানসিক প্রতিবন্ধী ভাই মেন্টালি ডিসঅর্ডার যাকে বলা হয়। কোয়েশ্চন নাম্বার 21, জন্মগত বা রোগজনিত বা আগতর কারণে 18 বছর বয়সের পূর্বে অসম্পূর্ণ মানসিক বিকাশ হতে পারে। জন্মগত কারণে সে আগে থেকেই তার মেন্টালি প্রবলেম আছে। মানসিক বিকাশের অসম্পূর্ণতার জন্য সামাজিক অভিযোজনে ব্যর্থ, অর্থাৎ তার মানসিক সমস্যা রয়েছে যার কারণে সে সমাজের মানুষের সঙ্গে মিলামিশা কথোপকথন ইত্যাদি করতে পারছে না, তো এটাও হতে পারে। শৈশবে মস্তিষ্ক সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার জন্য মস্তিষ্কের বিকাশ হচ্ছে না, এটাও হতে পারে। সুতরাং উপরের সব কয়টি অপশন নাম্বার ডি হয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। তারপর দেখুন অটিজম। অটিজম কি? এটাও কিন্তু এক প্রকার অক্ষমতা যদি আমরা বলতে পারি। অক্ষমতা, পঠন অক্ষমতা, লিখন অক্ষমতা তো অটিজম হবে না, কারণ পঠন অক্ষমতা মানে ডিসলেক্সিয়া, আর লিখন অক্ষমতা মানে ডিসগ্রাফিয়া। তো এই দুটো তো হতেই পারে না। কোয়েশ্চেন নাম্বার 22, তো এবারে আমরা দেখে নেব যে এ এবং বির মধ্যে কোনটি। স্নায়ুর ক্ষতির জন্য মস্তিষ্ক এবং পেশির যোগাযোগের সমস্যা, মস্তিষ্ক এবং পেশির যোগাযোগের সমস্যা না ভাই, মস্তিষ্ক এবং পেশির যোগাযোগের সমস্যা হবে না। এক প্রকার বিশেষ বিকাশগত ক্রিয়া ডেভেলপমেন্টের সমস্যা যা সামাজিক যোগাযোগের ক্ষমতা নষ্ট করে দেয়। সে যার অটিজম রয়েছে সে কি করতে পারে না? সমাজে মানুষের সঙ্গে বেশি কথা বলতে পারে না, সামাজিক মেলামেশা করতে পারে না। তারপর হচ্ছে অ্যাপ্রেক্সিয়া। অ্যাপ্রেক্সিয়া কি স্যার? পঠন এবং লিখন তো হচ্ছে না স্যার, পঠন এবং লিখন হচ্ছে না। কোয়েশ্চেন নাম্বার 23, অ্যাপ্রেক্সিয়া মানে হচ্ছে এই স্নায়ুর ক্ষতির জন্য মস্তিষ্ক এবং পেশির যোগাযোগের সমস্যা, এটাকে বলা হয় অ্যাপ্রেক্সিয়া। ডিফারেন্সটা বুঝবেন, এটা হচ্ছে অ্যাপ্রেক্সিয়া আর আগেরটা হলো, অপশনগুলো সেম কিন্তু আগেরটা হলো অটিজম। অটিজম এবং অ্যাপ্রেক্সিয়ার মধ্যে এই ডিফারেন্সটা রয়েছে। শ্রেণীকক্ষে বাংলা ভাষার বিভিন্ন ভুল, এই ভুলের মধ্যে অন্যতম ভুল হচ্ছে কি? কোয়েশ্চেন নাম্বার 24, শ্রেণীকক্ষে বাংলা ভাষার বিভিন্ন ভুল রয়েছে, এই ভুলগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভুল গ্রামীণ উপভাষার ব্যবহার, ভুল শব্দচয়ন, ব্যাকরণগত ভুল, না উপরের সব কয়টি?
দেখুন, গ্রামীণ উপভাষার ব্যবহার করলে বাংলা ভাষায় ভুল হতে পারে, স্বাভাবিক। ভুল যদি শব্দ আমরা চয়ন করি বা ভুল শব্দ যদি শিখি কিংবা শেখাই, এটাও মারাত্মক একটা ভুল হতে পারে। আর গ্রামাটিক্যাল যদি মিস্টেক হয় তাহলে তো উপায় নাই ভাই। সুতরাং উপরের সব কয়টি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। তো এবার আমরা দেখবো আজকের ক্লাসের সর্বশেষ কোয়েশ্চন। শ্রেণীকক্ষে ভাষা ব্যবহারে ব্যাহত শিশুদের কিভাবে চিহ্নিত করা যায়? শ্রেণীকক্ষে ভাষা ব্যবহারে ব্যাহত মানে ছাত্রছাত্রীরা ভাষা ব্যবহার করতে পারে না বা তাদের ভাষা ব্যবহার করতে সমস্যা হয়। তো যাদের ভাষা ব্যবহার করতে সমস্যা হয় বা ভাষা ব্যবহার করতে ব্যাহত হয়, তাদের কিভাবে চিহ্নিত করা যেতে পারে? শিশুর মুখমণ্ডলের অভ্যাসের অস্বাভাবিকতা দেখে, শিশুর মাঝে মাঝে শব্দ ছেড়ে চলে যায়, শিশুর কথা বুঝতে অসুবিধা হয়, না উপরের সবগুলি? কোয়েশ্চন নাম্বার 25, এটা কি হবে কারেক্ট আনসার স্যার? শিশুটা ভাষা ব্যবহার করতে পারে না, ওই জিনিসটা আমি কি করে বুঝতে পারি? দেখুন, মুখমণ্ডল, মুখ হচ্ছে মনের আয়না, ঠিক আছে না? আমরা মুখে দিয়ে আমরা যা কথা বলি আমরা অবশ্যই বুঝে নিতে পারি যে মুখটা হচ্ছে মনের আয়না। তো মুখমণ্ডলের অস্বাভাবিকতা দেখে আমরা বুঝে নিতে পারি যে সে ভাষা ব্যবহার করছে না। মাঝে মাঝে শব্দ ছেড়ে দিচ্ছে, তার মানে ভেরি ট্যালেন্টেড হচ্ছে, তার সমস্যা রয়েছে, কিন্তু তার সমস্যা রয়েছে ভাষা ব্যবহার করতে, যার কারণে শব্দ স্কিপ করে করে যাচ্ছে, বহুত অতি চালাক। শিশুর কথা বুঝতে যদি অসুবিধা হয়, তার মানেও তার ভাষার সমস্যা রয়েছে। সুতরাং উপরের সবগুলি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের এত গুরুত্বপূর্ণ ক্লাস। 25টা প্রশ্ন আমি আজকের ক্লাসে দেখেছিলাম। পরবর্তী ক্লাসে আমরা 26 থেকে 50 পর্যন্ত আরো 25টা প্রশ্ন আমরা দেখবো, খুব শিগগিরই আমরা নিয়ে আসবো। তো যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। এবং অতিরিক্ত যদি কোনো ক্লাস পেতে চান বা ক্লাসের পিডিএফ নোটস ইত্যাদি পেতে গেলে আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। সহজগুরু অ্যাপটা ডাউনলোড করলে আপনাদের মতো করে কোর্স পেয়ে যাবেন, এবং এই কোর্স অ্যাড হয়ে গেলে আপনারা প্রত্যেকটা জিনিস সম্পূর্ণভাবে ইন ডিটেলসে পেয়ে যাবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।